দ্য শ্যাডো অডিওগ্রাম চ্যানেলে সকল শ্রোতা বন্ধুদের স্বাগত। আজকে আমি সমরেশ মজুমদারের লেখা একটি গল্প মাতৃকা এটি পাঠ করব। গল্পটি সম্পূর্ণরূপে প্রাপ্তবয়স্কদের জন্য। গল্পটি ভালো না লাগলে দয়া করে এড়িয়ে যাবেন। আর গল্পটি ভালো লাগলে অতি অবশ্যই আমাদের চ্যানেল দ্য শ্যাডো অডিওগ্রামকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তাহলে শুরু হচ্ছে আজকে আমাদের গল্প মাতৃকা। সন্ধেবেলায় আমার বাবা আজকাল তাড়াতাড়ি বাড়ি ফেরে। তাড়াতাড়ি মানে 6:30 7টা। আমার জ্ঞান হওয়ার পর থেকে কোনো জরুরি কাজ ছাড়া বাবাকে কোনো দিন 9:30টার আগে ফিরতে দেখিনি। অফিস থেকে বেরিয়ে এই সময়টুকু বাবা কি করে স্পষ্ট করে বলতে পারবো না, তবে কখনো অসুস্থ হয়ে বাড়ি ফেরেনি। আমরা যে পাড়ায় থাকি সেখানে রাত করে যারা বাড়ি ফেরে তাদের অনেকেই টালমাটাল হয়ে হাঁটে। বাবা নেশা করে এ কথা কোনো বড় শত্রুও বলতে পারবে না, মাও না। বাবা যে তাড়াতাড়ি ফিরছে তার কারণ আমার মা খুব অসুস্থ। অসুখটা কাল অবধি এমন ছিল যে দিনরাত তার কাছে বসে থাকতে হবে তা নয়। সন্ধে নাগাদ ফিরে এলে বাবাকে কেমন অসহায় দেখাতো। কি করে সময়টা কাটাবে যেন বুঝতে পারতো না। আজ ঘুম থেকে ওঠার পর মায়ের এমন বাড়াবাড়ি হলো যে বাবা খুব ছোটাছুটি করে মাকে হাসপাতালে নিয়ে গেছে। আমি যেতে চেয়েছিলাম, কিন্তু আমাকে নিষেধ করা হলো। এখন আমার 3 বছরের ভাইটাকে নিয়ে আমি বাড়িতে আছি। স্কুলে তো যাওয়া হলো না। আমাকে যে কোলে পিঠে করে মানুষ করেছে সেই কমলা মাসি ভাইকে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছে। আজ আমার বয়স হলো 16। 16 মানে সুইট 16। আচ্ছা, ইংরেজিতে 16-র আগে সুইট কথাটা বলে কেন? 1 মাস আগের আমার সঙ্গে এখনকার আমার তো কোনো তফাৎ নেই। আমার শরীরের বার নাকি খুব বেশি। সবাই বলে আমি নাকি বাবার ধাত পেয়েছি। মা আমার কাঁধের কাছে পড়ে। মারামারি করলে মা নিশ্চয়ই হেরে যাবে, কিন্তু পৃথিবীতে আমি মাকেই সবচেয়ে বেশি ভয় পাই। একটু আগে দুপুরের খাওয়ার সময় কমলা মাসি আমাকে পায়েস খেতে দিয়েছিল। আজ সকাল থেকে বাড়িতে যেসব ব্যাপার চলছে তাতে আমার জন্মদিনটার কথা কারোর খেয়াল থাকতে পারে না। কিন্তু কমলা মাসি বলল মা নাকি গতকালই থেকে পায়েস করার কথা বলে দিয়েছিল। অন্যান্যবার এই দিনটা এলে আমার খুব কষ্ট হতো। আমি ইংলিশ মিডিয়াম স্কুলে পড়ি। আমার ক্লাসের মেয়েরা জন্মদিনে পার্টি দেয়, ক্লাসে কেক গিফট নিয়ে যায়। মা সেটা একদম পছন্দ করে না। শুধু বাড়িতে লুচি আর পায়েস এই খেয়েই জন্মদিন পালন করতে হয়। বিচ্ছিরি একেবারে। কিন্তু আজ খেতে বসে ওগুলো দেখে আমার খুব কান্না পেয়ে গেল। সকাল থেকে যেই কষ্টটা বুকের মধ্যে হচ্ছিল এখন যেন সেটা আরও বেড়ে গেল। মায়ের জন্য বুকটা কেমন করতে লাগলো। আজ বিকেলে আমি বাবার সঙ্গে মাকে দেখতে যাব। আমার বাবাকে দেখতে বেশ সুন্দর, লম্বা, খুব ফর্সা নয়, কিন্তু হাসলে চমৎকার দেখায়। মা খুব ফর্সা, কিন্তু বেটে। বাবা রাগ করলে সেটা কয়েক মিনিট থাকে। মা কিন্তু সহজে নরম হয় না, কিন্তু মা খুব ভদ্র। মানে রুচি আভিজাত্য এইসব মায়ের খুব আছে। আজ অবধি কখনো মায়ের আচরণে কোনো বেনিয়ম দেখিনি। বেনিয়ম মানে যেখানকার জিনিস সেখানেই রাখতে হবে, ঠিক সময় খাওয়া দাওয়া করতে হবে, চেঁচিয়ে কথা বলা চলবে না। এই সব নিয়ম কিন্তু শুধু আমার আর মায়ের জন্য, বাবার ওপর এর প্রয়োগ নেই। মা তাকে কিচ্ছু বলে না, আমিও জিজ্ঞাসা করি না। কিছু কারণ আমি জানি। আমার বাবা ও মায়ের অনেক কথা আমি জানি।
আর সেটা ওরা জানে না। আমার যে একটা গোপন ব্যাপার আছে তা অবশ্যই বাবা জানে না। মাকে মাঝে মাঝে সন্দেহ হয় আমার, মানে ঠিক বুঝতে পারি না। আমার মা আর বাবার মধ্যে সম্পর্কটা ভালো নয়। দিনের বেলায় এটা ঠিক বোঝা যায় না। বাবা ঘুম থেকে উঠে সোফায় বসে, চায়ের কাপ নিয়ে কাগজ পড়ে। সেই সময় আমি স্কুলে যাওয়ার জন্য তৈরি হই। এত দিন হয়ে গেল, তবু ভোর ভোর কিছুতেই ঘুম ভাঙতে চায় না আমার। আমাদের স্কুল বসে ঠিক 8টায়। শ্যামবাজার থেকে ওয়েলিংটনে সরাসরি ট্রামে চলে যাওয়া যায়। কিন্তু সেই কবে ক্লাস 2 থেকে আমি মিসেস মুখার্জির গাড়িতে যাওয়া আসা করছি। তার আর ব্যতিক্রম নেই। মা মিসেস মুখার্জিকে 70 টাকা মাসে দেবে, কিন্তু আমাকে বাসে ট্রামে যেতে অ্যালাউ করবে না। এখন আমি কচি খুকি নই যে রাস্তা হারিয়ে ফেলব। বাবা একবার বলেছিল, এবার মুখার্জির কোল থেকে ওকে নামিয়ে দাও, নিজে যাওয়া আসা করে পথঘাট চিনুক, নইলে চিরকাল বোকা হয়ে থাকবে। মা উত্তর দেয়নি। কিন্তু মিসেস মুখার্জির আসা বন্ধ হয়নি। ঠিক 7:30 বাজতে না বাজতেই দুবার হর্ন বাজাবে। তখনও যদি আমার জুতোর ফিতে বাঁধা না হয়, ব্যাগ কাঁধে দৌড়ে নামতে হবে দোতলা থেকে। 7টা থেকেই মা টিকটিক করে আমার পেছনে। এতক্ষণ বাথরুমে কি করছো? জামা পরতে এত দেরি কেন? কাল রাত্রে বইপত্র গুছিয়ে রাখতে পারোনি? ইস, জুতোটার কি অবস্থা করেছো? ব্রাশ করতে পারোনি, এত বড় ধেড়ে মেয়ে। সেই সময়টায় হর্ন বেজে উঠতেই আমি ছুটতে থাকি। কয়েকবার নেমেই মনে পড়ে যায়। মায়ের হাতে ব্যাগটা দিয়ে আমি দৌড়ে আবার ঘরে ফিরে যাই। খবরের কাগজের আড়াল থেকে বাবার চোখ। তখন দরজার দিকে আমার পায়ের শব্দ পাওয়া মাত্রই বাবা অন্যমনস্ক হওয়ার ভান করে। আমি এক হাতে কাগজটাকে সরিয়ে দিয়ে চট করে গালে হাম খেয়ে ফের ছুটে যাই। মা তখন নিচে বিরক্তিতে মাথা নাড়ছে, মুখে কিছু বলে না। মিসেস মুখার্জির সঙ্গে দেখানো হাসি হেসে দাঁড়িয়ে থাকে গাড়িটা চলে যাওয়া পর্যন্ত। আজকাল বাবাকে হাম খেতে আমার কেমন যেন লাগে। যেদিন থেকে স্কুলে যাচ্ছি সেদিন থেকে বাবাকে হাম খেয়ে যাওয়া একটা নিয়ম হয়ে গিয়েছে। যখন ছোট ছিলাম তখন একরকম ছিল, কিন্তু এখন বড় হয়ে গেছি। এই কথাটা বাবা একদম খেয়াল করে না। যেদিন একটু সময় থাকে অথবা বাবার মেজাজ ভালো থাকে, সেদিন আমার কোমর জড়িয়ে ধরে বাবা বলে, এই যে আমার পিসিমা, আমাকে আজকাল আদরই করতে চায় না। আগে বাবা আমার ঠোঁটে হাম খেত, সেটা খুব বিচ্ছিরি ব্যাপার, থুতু লেগে যায়। এখন শুধু গালে ঠোঁট ছোঁয়াই। একদিন আড়াল থেকে মাকে এই ব্যাপারে কথা বলতে শুনেছি। মা বলছিল, মেয়েটা বড় হচ্ছে, খেয়াল রেখো। বাবা অন্যমনস্ক গলায় বলেছিল, সেটা তো তোমার ডিপার্টমেন্ট। তারপর যেন মনে পড়ে গিয়েছে এমনভাবে বলল, তুমি কি হাম খাওয়ার কথা বলছো? সেটা ছাড়া আমি থাকতে পারবো না গো। এটা একটা আমার এক্সপেরিমেন্ট। মেয়েরা বড় হলে বাপ মায়ের কাছ থেকে তফাতে চলে যায় মানি, কিন্তু আজন্ম যদি তুমি একটা জিনিস প্রতিদিন করে যাও, তাহলে তফাতে যাওয়ার সময়টা পাবে কি করে? ও রোজ আমাকে হাম খায় যেমন ভাত টিফিন খায়। মা কোনো জবাব দেয়নি, কিন্তু বাবা জানে না আমি হাম আর চুমু খাওয়ার তফাতটা বুঝে গেছি। হাম, হামি, হামো, বাবা যাই বলুক না কেন, আসলে সবই চুমু খাওয়া। ভদ্রতা করে লোকের নিজের মতো এবং সুবিধা অনুযায়ী একটা নাম দিয়ে দেয়। একটা সিনেমা দেখে এই ব্যাপারটা আমি স্পষ্ট বুঝে গিয়েছি। এই সিনেমা দেখা ব্যাপারটা নিয়েও মায়ের নিয়ম অনিয়ম আছে। সিনেমা 2 প্রকার, বড়দের সিনেমা আর ছোটদের সিনেমা। বড়দের সিনেমা আমার দেখা চলবে না। যেসব সিনেমার নায়ক নায়িকার ছবি থাকে সেগুলো বড়দের সিনেমা। মায়ের ধারণা এগুলো দেখলে আমি বুঝতে পারবো না। আসলে আমি যদি বকে যাই, এই হলো ভয়।
আমার ক্লাসের মেয়েরা কিন্তু হরদম এইসব ছবি দেখে। টার্জেন, লরেল, হার্ডি, এইসব ছবি আর কটা হয়। 1 বছর আগে মায়ের সঙ্গে একটা মর্নিং শো দেখতে গিয়েছিলাম, লরেল হার্ডির ছবি। সেখানে একটা বাসের মধ্যে একটা লোক তার সঙ্গের মেয়েকে খুব কায়দা করে চুমু খেয়ে অজ্ঞান হয়ে যায়। আমি অন্ধকারেও মায়ের থমথমে মুখ বুঝতে পারছিলাম। লোকটা এমন করে চুমু খাচ্ছিল যে আমার শরীর কেমন হয়ে যাচ্ছিল। মনে হচ্ছিল কেউ যদি ওরকম করে আমায় চুমু খেত। বাবার সঙ্গে এর কোনো তুলনাই হয় না। তারপরই তো আমি সমীরদার লাভে পড়ে গেলাম। বাবা মার মধ্যে যে ব্যাপারটা আছে তা দিনের বেলা বোঝা যায় না। এটা কিন্তু আমার কাছে খুব আশ্চর্যের মনে হয়। আসলে মা অত্যন্ত ভদ্র এবং মার্জিত বলেই এটা সম্ভব। আমার মনে আছে অনেক দিন আগে কমলা মাসি একবার দেশে গিয়েছিল। তখন ওর বদলে একটা বাচ্চা মেয়ে আমাদের বাড়িতে কাজ করত। সে একদিন কথায় কথায় যেই ছেলেটা খবরের কাগজ দেয় তাকে খচ্চর বলেছিল। শুনে আমার কি অবস্থা! দৌড়ে মাকে গিয়ে বললাম, ওকে এক্ষুনি ছাড়িয়ে দাও। মা কি হয়েছে জানতে চাইলে আমি কিছুতেই শব্দটা বলতে পারলাম না। তখন বিরক্ত হয়ে মা ধমকাতেই ভ্যাঁ করে কেঁদে ফেললাম। এখন যে কি হাসি পায় ব্যাপারটা ভাবলে। আসলে মায়ের রুচিতেই আমি মানুষ বলে অমনটা হয়েছিল। বাবা একবার নিজের মনে বলেছিল, শালা দিন দিন সিগারেটের যা দাম বাড়ছে। কথাটা শুনে আমার চোখ মুখ লাল হয়ে গিয়েছিল। বাবাকে জিজ্ঞেস করেছিলাম, তুমি ও কথাটা কেন বললে? অবাক হয়ে বাবা বলেছিল, কোন কথাটা? আমি উচ্চারণ করতে না পেরে খাতা নিয়ে ইংরেজিতে SALA লিখে বাবাকে দেখিয়েছিলাম। তা দেখে বাবার কি হাসি। দিনের বেলায় তো বাবা মায়ের মধ্যে কথাই হয় না। শনিবার আমার ছুটি থাকে, সেদিন তো সব দেখি কাগজ পড়ে। বাবা বাজারে যায়। সংসারের 3টি কাজ বাবা করে থাকে, বাজার যাওয়া, ইলেকট্রিক বিল আর টেলিফোনে টাকা দেওয়া। ব্যাস, বাজার থেকে ফিরে চা খেয়ে দাড়ি কামাতে বসে বাবা। সে যে কী ব্যাপার না দেখলে বোঝা যাবে না। প্রথমে জুলপির পাকা চুল ছন্না দিয়ে তুলবে, তারপর আদর করার মতো নিজের দাড়ি কামাবে। ততক্ষণে মা ভাইকে স্নান করিয়ে নিজে তৈরি হয়ে নেয়। 9:30 বাজতে না বাজতেই নিচে খেতে চলে যায়। ভাইকে সঙ্গে নিয়ে যাওয়ার আগে একবার যন্ত্রের মতো জিজ্ঞাসা করে চাবির দরকার আছে কিনা। খাওয়া হয়ে গেলে মা আর ওপরে ওঠে না, বাগবাজারের স্কুলে চলে যায়। বাবা বের হয় 10:30 নাগাদ। হেলে দুলে ঘুমন্ত ভাইকে আদর করে আমার দিকে তাকিয়ে জিজ্ঞাসা করে, কি আমার ঢেপসি মা? আমি একটু মোটাসোটা বলেই আদর করে ঢেপসি বলে ডাকা। 2 চোখে দেখতে পারি না। মা ফেরে বিকেল হতে না হতেই। বাবার ফিরতে রাত 9:30-10টা। তখন মা আমায় পড়া নিয়ে ব্যস্ত। অতএব কথা বলার সময় নেই, বা ইচ্ছে নেই বলেই সময় নেই। দিনের বেলা তো হলো এই রকম, রাতের বেলায় সব অদ্ভুত ঘটনা ঘটে। এই 15 দিন তো না হয় মা অসুস্থ। 15 দিন আগে স্কুল থেকে ফিরে বলল পেটে খুব যন্ত্রণা হচ্ছে। কদিন বাবা ডাক্তার, এক্সরে, নানা রকম এক্সামিন করালো, কিন্তু তার আগে তো মা বেশ সুস্থ ছিল। রাত্রে একটা ঘরে আমি, মা আর ভাই শুই, অন্য ঘরে বাবা। আমার শোয়া নাকি খুব খারাপ, ঘুমোলে হুঁশ থাকে না। তাই 2টো পাশবালিশ দিয়ে পাঁচিল তুলে দেওয়া হয় আমার আর ভাইয়ের মধ্যে। মা ধারে। ভাই হবার আগেও বাবা পাশের ঘরেই শুতো। মাসখানেক আগেকার কথা। মাঝরাত্রে ঘুম ভেঙে গেল, সঙ্গে মায়ের চাপা গলার কথা শুনতে পেলাম। লজ্জা করে না?
তুমি এই ঘরে এসেছো? বাবা বলল, অতসী, আমার কথাটা শোনো। কিচ্ছু শোনার নেই আমার, সারা জীবন অনেক শুনেছি, দয়া করে একটু ঘুমোতে দাও। মায়ের গলায় এইরকম বিরক্তি আমি আগে কখনো শুনিনি। তুমি আমার ওপর মিছিমিছি রাগ করছো। বাবার গলাটা কেমন দুর্বল লাগলো। আমার বয়ে গেছে রাগ করতে, কিন্তু তোমাকে জবাব দিতে হবে কেন? কেন তুমি এরকম ব্যবহার করছো? সব কিছুর একটা সীমা আছে। আমি পুরুষ মানুষ, ভুলে যাচ্ছ কেন? বেশ তো। মায়ের গলাটা বিদ্রূপে, ক্যানক্যানে। কে তোমাকে নিষেধ করেছে? যেখানে ইচ্ছে সেখানে গিয়ে পুরুষত্ব দেখাও, শুধু আমার ছেলে মেয়েদের ওপর তার ছায়া না পড়লেই হলো। তুমি আমাকে নোংরা বাড়ি যেতে বলছো? আমি কিছুই বলছি না, তুমি এই বাড়িটাকেই ওই রকম করে তুলেছ। মানে? তুমি কি ভেবেছ আমি সংসার সামলাবো, মেয়েকে পড়াবো, বাচ্চাকে দেখবো, চাকরি করব, আর রাত্রে তোমার শরীরের চাহিদা মেটাবো? এসব কথা ও ঘরে গিয়ে বললে হতো না? মেয়ে জেগে যাবে। জাগুক, আর একটু বড় হলে আমি নিজেই ওকে বলবো এইসব কথা। কিন্তু ভুল তো মানুষ মাত্রেই হয়, আর তুমি বুঝতে পারছো না কেন? কোনো মহিলার সঙ্গে আলাপ বা যোগাযোগ মানেই প্রেম নয়। তোমার এইসব যুক্তি আমি অনেক শুনেছি, ঘেন্না ধরে গেছে আমার। এই দুটোর জন্যই আমি পড়ে আছি এখানে। যাও না, ওই সব মহিলার কাছেই যাও না। আমি কি বারণ করেছি? প্লিজ অতসী, তুমি একটু নরম হও। তোমার খুব খাটনি যাচ্ছে। আমি তো অনেকবার বলেছি তোমার চাকরিটা ছেড়ে দাও, ও টাকা না হলেও আমাদের চলে যাবে। আর তারপর সারা জীবন তোমার খেয়াল খুশির মতন চলতে হবে, তাই না? অতসী, আহ, আমার গায়ে হাত দেবে না। ফের যদি এরকম করো তাহলে আমি এই ঘর থেকে বেরিয়ে যাব। মায়ের গলাটা এবার বেশ চড়া। কিছুক্ষণ কোনো কথা শুনতে পেলাম না। আমি যে জেগে আছি এবং সব কথা শুনতে পাচ্ছি তা যাতে কেউ টের না পায়, তাই মরার মতো পড়েছিলাম। সত্যি কথা বলতে কি, দু একটা ব্যাপারে কেমন লাগলেও এইসব কথাবার্তায় মায়ের ওপর আমার খুব রাগ হচ্ছিল। মনে হচ্ছিল শুধু শুধু মা বাবাকে ধমকাচ্ছে, এরকম খারাপ ব্যবহার করছে। কি হতো ও ঘরে গিয়ে বাবার সাথে কথা বললে? দিনের বেলায় মায়ের সঙ্গে এই মুহূর্তের মায়ের কোনো মিল নেই। তার কিছুক্ষণ পরে আমি চমকে উঠলাম। ভাগ্যিস ঘরটা অন্ধকার ছিল। পাশবারিশের আড়ালে নিজেকে শক্ত করে রেখে আমি মায়ের ফোঁপানি শুনছিলাম। মা একা একা কাঁদছে। এই প্রথম মাকে কাঁদতে দেখলাম। তখনই সব গোলমাল হয়ে গেল আমার। প্রেম কথাটা আমি এতদিনে জেনে গেছি। বাবা কি অন্য কোনো মহিলার সঙ্গে প্রেম করছে? মায়ের ওপর যে রাগটা হচ্ছিল সেটা চট করে চলে গেল। আমার মা দেখতে খারাপ নয়, তাহলে বাবা কেন অন্য মহিলার সঙ্গে প্রেম করবে? আগেকার দিনে রাজারা দুটো তিনটে বিয়ে করত, বাবাও কি সেরকম করবে? ছি, তাহলে আমি সেই মহিলাকে মা বলতে পারবো না। মায়ের কান্না শুনতে শুনতে আমারও কান্না পেয়ে গেল। আমি চুপচাপ কাঁদতে লাগলাম। আমার মনে পড়ল একদিন শনিবার হবে। মা স্কুলে চলে গেলে বাবার একটা ফোন এসেছিল। আমি ধরেছিলাম সেটা। বাবা তখন বাথরুমে। মহিলার গলা ছিল। নাম জিজ্ঞাসা করলে বলেছিল চিনবে না। সেই মহিলা কি? আমাদের বাড়িতে একটা টেলিফোন আছে। ছোটবেলায় সেটা বাজলেই আমি দৌড়ে গিয়ে ধরতাম। কিন্তু একদিন একটা লোক বদমাইশি করেই খুব অসভ্য কথা বলেছিল। সেটা মাকে বলতেই আমার টেলিফোন ধরা বন্ধ হলো। সবাই যে খারাপ কথা বলে তা নয়। একজন খুব মিষ্টি গলায় আমার নাম কি, বয়স কত, এইসব গল্প করছিল। এখন আমি অবশ্য টেলিফোন ধরি, সেই বিকেল 4টে থেকে 4:30 মধ্যে।
কমলা মাসি তখন নিচে উনুন টুনুন নিয়ে ব্যস্ত। জামা কাপড় পরিয়ে ভাইকে নিয়ে আমি খেলা করছি, এমন সময় টেলিফোনটা বাজে। কমলা মাসির পায়ের শব্দ পেলেই আমাকে রং নাম্বার বলে ছেড়ে দিতে হয়। এই নিয়ে সমীরদা খুব রাগ করে, কিন্তু আমি কি করব বুঝতে পারি না। মা যদি জানতে পারে তাহলে মেরে আমার হাড় গুঁড়ো করে দেবে। এই কদিন তো ফোনই ধরিনি। মায়ের শরীর খারাপ, বিছানায় শুয়ে শুয়ে কি কষ্টটাই না পাচ্ছিল। পাড়ার ডাক্তারবাবুর ওষুধে কাজ হলো না। যেদিন প্রথম ব্যথাটা বাড়ল সেদিন বাবা জানতো না। যেমন দেরি করে বাড়ি ফেরে তেমনি এসেছিল। এসে ওই অবস্থা দেখে কেমন চোরের মতো দাঁড়িয়েছিল। কমলা মাসি ডাক্তারবাবুকে ডেকে এনেছে, ওষুধ কেনা হয়েছে। এসব শুনে একটু নিশ্চিন্ত হয়ে মায়ের বিছানার পাশে কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে জিজ্ঞাসা করেছিল, এখন কেমন আছো? মা একটাও কথা বলেনি, দাঁতে দাঁত চেপে শুয়েছিল। চোখের কোল টলটলে। সেটা ব্যথার জন্য না অন্য কিছুর জন্য জানি না। পরদিন বাবা অফিসে গেল না, ডাক্তারবাবুকে নিয়ে বাড়ি ফিরল। তারপর এই কদিনে 3 জন ডাক্তার দেখানোর পর বাবা হাসপাতালে নিয়ে গেল। এর মধ্যে আমি কি করে সমীরদার ফোন ধরি? বুঝতে পারছি খুব অসন্তুষ্ট হচ্ছে সমীরদা। ছেলেরা না একদম কিচ্ছু বুঝতে চায় না। দুপুরবেলায় একটু আগে বাবা হাসপাতাল থেকে ফিরেছে, মুখ গম্ভীর। অন্যমনস্ক হয়ে স্নান খাওয়াটা করলো। আজ বাইরেটা বেশ মেঘলা করেছে। কমলা মাসি অনেক কষ্টে ভাইটাকে ঘুম পাড়িয়ে আমার জিম্মায় রেখে গিয়েছে। বাবার জন্য অনেকক্ষণ অপেক্ষা করে আমি খেয়ে নিয়েছিলাম। মা এখন কেমন আছে? কাল রাতের কথা মনে পড়ছে। মায়ের বিছানার পাশে আমরা বসেছিলাম। অত দুষ্টু যে বাপ্পাটা, সেও যেন বুঝতে পেরেছিল মায়ের শরীর ভালো নয়। চুপটি করে আমার কোলের কাছে বসেছিল। বাবা সারা দিন বের হয়নি। মায়ের জ্বর জ্বর লাগছিল বলে টেম্পারেচারটা নিচ্ছিল বারবার। হঠাৎ মা বলে উঠল, আমি যদি মরে যাই তাহলে ভেবো না আমি চলে যাব, ঠিক ভূত হয়ে তোমাদের কাছে ঘুরঘুর করব। বাবা নিজে কেমন একটা শব্দ করে বলল, কি যে ছাইপাশ কথা বলো, মরার নাম করছো কেন? মা বলল, বাঁচতে আমার আর ইচ্ছে করে না গো। ইদানিং দেখছি অসুখটা বেড়ে যাবার পর মা বাবার সঙ্গে কেমন অদ্ভুত গলায় কথা বলে। সেই ঝাঁচটা নেই, ভীষণ নির্লিপ্ত মনে হয়। আমার এসব কথা শুনতে ভালো লাগছে না। বাবা যেন রাগ করল। মা হাসল, তারপর আমাদের দিকে মুখ ফেরালো। মায়ের চোখে চোখ রাখতে পারলাম না আমি। কেমন অদ্ভুত চোখ। মা হেসে বলল, তোর খুব কষ্ট হচ্ছে খুকি? আমি ঘাড় নাড়লাম। মন দিয়ে পড়াশোনা করবি, ভাইটাকে দেখবি, ও যখন বড় হবে তখন আমার কথা ওকে বলবি। সঙ্গে সঙ্গে ভাইকে জড়িয়ে ধরে আমি কেঁদে ফেলেছিলাম। মা, তুমি এমন করে বলছো কেন? দূর বোকা মেয়ে, বলছি তো, কাঁদছিস কেন? এখন তো তুই একা নেই, তোর ভাই আছে, সব সময় মনে রাখবি। ঠিক তখনই আমার সেই রাতটার কথা মনে পড়ে গিয়েছিল। অনেক দিন আগের সেই রাত। ভাই তখন হয়নি। খুব বৃষ্টি হচ্ছিল। বাজ পড়ার শব্দে আমার ঘুম ভেঙে গেল। আমি উঠে পাশবালিশ সরিয়ে মায়ের কাছে যাব ভাবছি, সেই সময় বাবার গলা পেলাম। বাবা এত রাত্রে তো আমাদের ঘরে আসে না। কি কথা হচ্ছে শোনবার জন্য কাঠ হয়ে শুয়ে থাকলাম। বাবা বলছিল, কিন্তু তুমি তো একসময় আগ্রহ দেখিয়েছিলে, এখন না বলছো কেন? আমি যখন চেয়েছিলাম তখন খুকির 3 বছর বয়স, তুমি না বলেছিলে।
তখন অসুবিধে ছিল, সে কথা তো অনেকবার বলেছি। তুমি তখন আমাকে ডিভোর্সের কথা ভাবছিলে। না, সেরকম নয়। এখন আর হয় না, আমার আর ইচ্ছে নেই। তুমি যদি জোর করো তাহলে যে আসবে সে আনওয়ান্টেড চাইল্ড হয়ে থেকে যাবে। কিন্তু একটা কথা বুঝতে পারছো না কেন? এই বিরাট পৃথিবীতে তুমি আর আমি ছাড়া খুকির কেউ নেই। আমাদের নিজেদের বাড়ির সঙ্গে সম্পর্ক তো নেই বললেই চলে। তাই একটা সময় তো নিশ্চয়ই আসবে যখন আমাকে এবং তোমাকে পৃথিবী থেকে চলে যেতে হবে। ভাবতে পারো তখন খুকি কীরকম একা হয়ে যাবে, নিজের বলে ওর কেউ থাকবে না। মা যেন কিছুক্ষণ ভাবল, বলল, ওর বিয়ে হয়ে যাবে, স্বামী পাবে, ঘর পাবে। যদি মিল না হয় দুজনের, আমার মতো অ্যাডজাস্ট করে নেবে। আমি পেরেছি, ও পারবে না কেন? এখন তুমি এই কথা বলছো, কিন্তু একদিন এইসব কথা তুমিই বলেছিলে আমায়। আমরা তো আবার আগের মতো হতে পারি, পারি না? পারো? কেন পারি না? তুমি আমাকে একবার সুযোগ দাও। এর আগে অন্তত 5 বার তুমি এই কথা বলেছ। ঠিক আছে, খুকির জন্য আমি আর একবার নিজেকে ঠকাচ্ছি, তবে আজ নয়। বাবা কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে পাশের ঘরে চলে গেল। মায়ের কথাটা শুনে আমার সেই রাতটাকে মনে পড়ে গেল। আমি একা থাকবো বলে মা ভাইকে এনেছে। এর মধ্যে এই কিছুদিন হলো আমার স্কুলের বন্ধুদের কাছ থেকে জেনে গেছি মানুষ কি করে জন্মগ্রহণ করে। কিছুক্ষণ ও ঘরে বসে থেকে বাবা আমার কাছে এলো। আমি চুপচাপ জানলা দিয়ে আকাশ দেখছিলাম। বাবা এসে আমার মাথায় হাত দিল। আমার জিজ্ঞেস করতে খুব ভয় করছিল, তবু বললাম, মা কেমন আছে? ভালো নয়, অপারেশন হয়েছে, জ্ঞান ফেরেনি, সন্ধে নাগাদ ফিরবে, ডাক্তার বলল। আমি যাব বিকেলে তোমার সঙ্গে? যাবি? না থাক, বাপ্পা একা থাকবে, কান্নাকাটি করতে পারে। হ্যাঁ রে, তোর মা কি খুব ঝাল খেত? শনি রবিবার ছাড়া দুপুরে মায়ের খাওয়া আমি দেখি না, তবু মনে করতে পারলাম না তেমন কিছু। ঘাড় নাড়লাম। বাবা আমার চুলে হাত বোলাচ্ছিল। সামনে খাটের ওপর ভাই হাত পা ছড়িয়ে নিশ্চিন্তে ঘুমোচ্ছে। খুকি, তুই তো এখন বড় হয়েছিস, বুঝতে শিখেছিস। আমি তোর মাকে বলেছি তুই থাকতে ভাইয়ের কোনো কষ্ট হবে না। কেন? মা তো ফিরে আসবে। আমি কেমন শিউরে উঠলাম। আসবে, কিন্তু যতদিন না আসে। আমি ঘাড় নাড়লাম। ভাই আমাকে খুব ভালোবাসে। হঠাৎ বাবা কেমন গলায় বলে উঠল, খুকি, তোর মা কি তোর কাছে আমার সম্বন্ধে কিছু বলেছে? না তো, কেন? না, এমনি। ঠিক এই সময় টেলিফোনটা ঝনঝন করে বেজে উঠল। বাবাকে কেমন যেন হতভম্ব দেখাচ্ছিল। আমাকে ইঙ্গিত করে ফোনটা ধরতে বলল। আমি রিসিভার তুলতেই লোকটার নাম্বার যাচাই করে নিয়ে বলল, পেশেন্টের অবস্থা ভালো নয়, ইমিডিয়েট রক্ত চাই, তাড়াতাড়ি চলে আসুন। খবরটা শুনে বাবা আলমারি থেকে তড়িঘড়ি করে 1,000 টাকা বের করে হন্তদন্ত হয়ে চলে গেল। যাবার সময় আমি বাবাকে বললাম, তাড়াতাড়ি এসো, না হয় ফোন করো। বাবা ঘাড় নেড়ে দৌড়ে নেমে গেল। বাবা চলে গেলে আমি অনেকক্ষণ কাঁদলাম। মায়ের যদি কিছু হয় তাহলে আমি কি করব? সারা জীবন মাকে ছাড়া থাকবো কি করে? একদিন মাকে অন্যরকম ভেবেছি, এই জন্য কেমন যেন খারাপ লাগতে শুরু করলো। আমার যখন সেই জিনিসটা প্রথম হয় তখন মা কি যত্ন করে সব বুঝিয়ে দিয়েছিল। রাত্রির বেলায় মা না থাকলে আমার ঘুমই হয় না। হঠাৎ মনে হলো
আমি মাকে তবু এতদিন ধরে পেয়েছি। ভাইটা তো মা কি জিনিস জানতেই পারল না। শোয়ার ঘরে এলাম। ঘুমোতে ঘুমোতে ভাই হাসছে। বুকের ভেতরটা কেমন যেন করতে লাগলো আমার। আলমারির দরজা হাট করে খুলে বাবা চলে গিয়েছে। মা থাকলে এমনটা হতে দিত না। আমার জামা কাপড়ের একটা আলাদা স্যুটকেস আছে। মা আলমারিতে হাত দেওয়া পছন্দ করতো না। সব নাকি অগোছালো করে দেব। ওপরের তাকে লকার, মাঝখানেরটায় বাবার জামা কাপড়, নিচেরটায় মায়ের শাড়ি। প্রচুর শাড়ি মায়ের। চড়া রঙগুলো তো মা পরেই না। প্রায়ই বলে, আর একটু বড় হলে তুই পরবি। আর যদি মায়ের কিছু হয় তাহলে এই শাড়িগুলোর কি হবে? আমি একটাও পরতে পারবো না। শাড়িগুলোর কাছে মুখ নিয়ে গেলেই মায়ের গন্ধ পাওয়া যায়। একদম তলায় বেনারসিটা, মায়ের বিয়ের বেনারসি। হাত দিলাম, কি মোলায়েম। অন্যমনস্ক হয়ে শাড়িগুলো ঘাঁটছিলাম, আর মনে হচ্ছিল মায়ের পাশে বসে আছি। হঠাৎ শক্ত মতন কি হাতে ঠেকল। টানাটানি করে কাপড়ের চাপ থেকে সেটাকে বের করে দেখলাম। একটা ছোট অ্যালবাম। আমাদের অনেকগুলো অ্যালবাম আছে, কিন্তু এটাকে তো আগে দেখিনি। কৌতূহলী হয়ে পাতা উল্টালাম। প্রথমে মা বাবার বিয়ের ছবি, তলায় তারিখটা লেখা। তার পাশে লেখা ভীষণ লাজুক। পরের পাতায় বাবার একলা ছবি, কেমন বাচ্চা বাচ্চা। নিচে লেখা ফুলশয্যা, খুব হ্যাংলা এবং রাক্ষসও। চোখ মুখ লাল হয়ে গেল আমার। মানেগুলো অস্পষ্ট বুঝতে পারছি। তারপর অনেক ছবি, বেশিরভাগ মা বাবার বাইরে যাবার। মা গগলস পরেছে, এক জায়গায় প্যান্ট পরে কোন পাহাড়ে ঘোড়ায় চেপেছে। হঠাৎ দেখি একটা পুঁচকে বাচ্চা, তার নিচে লেখা খুকি এলো, আমার জন্ম তারিখ। ব্যাস, আর কোনো ছবি নেই অ্যালবামে। সব কটা পাতা খালি। এত তাড়াতাড়ি শেষ হয়ে যাবে ভাবিনি। মা কেন নিজের অ্যালবামটা বড় তাড়াতাড়ি শেষ করে দিল? ঘুম থেকে উঠে ভাই মাকে খুঁজল। এই সময়টাও ঘ্যান ঘ্যান করে, কোনো কিছুতেই ভোলানো যায় না। কিছুক্ষণ চুপ করে থেকে খাটের ওপর দিয়ে জালনার ধারে চলে যায়। আমাদের দোতলার জালনা দিয়ে নিচের রাস্তাটা পরিষ্কার দেখা যায়। স্কুল থেকে মা যখন রিকশায় বাড়ি ফেরে তখন ও জালনায় দাঁড়িয়ে নাচতে থাকে। আজ কমলা মাসিকে খুব অন্যমনস্ক দেখাচ্ছে। এই যেমন এখন ভাইকে সামলাতে সামলাতে কমলা মাসি বারবার আর চোখে আমায় দেখছে। কেন দেখছে? আমার মা কি মরে যাবে? কিছুদিন আগে অবধি আমি জানতাম মরে গেলে ভালো লোকেরা ভগবানের কাছে চলে যায়, খারাপ লোকেরা ভূত পেতনি হয়ে গাছে গাছে ঘুরে বেড়ায়। মা কেন বলল যে ভূত হয়ে ঘুরঘুর করব? মা কি খারাপ লোক? মা না ফিরলে? চোখ বন্ধ করে মায়ের মুখটা ভাবছিলাম। মা যেমন করে হাসে, কথা বলে, রাগ করে, চুল বাঁধে, সব মনে করে নিয়ে নিজের চোখের পাতায় দেখছিলাম। ক্রমশ এমন মশগুল হয়ে গেলাম যে খেয়ালই করিনি কখন ভাইকে কোলে নিয়ে কমলা মাসি আমার সামনে এসে ডাকছে, ও খুকু। ছি ছি, কাঁদে না মা। কমলা মাসি বলতে আমি আবিষ্কার করলাম যে আমার গাল দুটো ভিজে গেছে। আমরা তো কিছু জানি না, দিদির বাড়াবাড়ি হয়েছে মানেই কি? আর চোখের জল মানুষের খুব খারাপ করে ভাই। কমলা মাসি আমার সামনে ভাইকে নিয়ে বসলো। বোধহয় আমাকে কাঁদতে দেখেই ভাই অবাক হয়ে ওর কোলে জড়সড় হয়ে বসে আছে। বড় বড় চোখে আমার মুখের দিকে তাকিয়ে দেখছে। মাসি, মায়ের কেন এমন হলো? আমি তো কোনো দিন মাকে দুঃখ দিইনি। কমলা মাসি এখন বুড়ি হয়ে গিয়েছে।
যখনই কথা বলে তখন বড় বড় নিঃশ্বাস পড়ে। কে কিসে দুঃখ পায় তা যদি জানতে পারা যেত ভাই, এই তো আমি তেনাকে কোনো দিন দুঃখ দিইনি, খোকাকে মারিনি পর্যন্ত, তা তারা চলে গেল কি দুঃখ পেয়ে? আমরা জানতে পারি না ভাই। এমন সময় টেলিফোনটা বাজলো। সঙ্গে সঙ্গে আমি ছুটে গেলাম ওটা ধরতে। লোকটা যে নাম্বার বলল সেটা আমাদের নয়। রং নাম্বার বলে নামিয়ে রাখতে রাখতে বুকটা যেন হালকা হলো সামান্য। আমি কি হাসপাতালের কোনো খবর আশা করছিলাম? চলে আসছি, দেয়াল ঘড়ির দিকে নজর পড়ল। এই সময় সমীরদার ফোন করার কথা। এখন রুটিন হয়ে গেছে ব্যাপারটা। এতদিন আমার সন্দেহ হতে মা বোধহয় সমীরদার ব্যাপারটা অনুমান করতে পারছে। এতদিন আমার সন্দেহ হতো, মা বোধহয় সমীরদার ব্যাপারটা অনুমান করতে পারছে। টেলিফোনটার দিকে তাকিয়ে মনে হলো আমার মা অনেক কিছু বুঝতে পারত। আমি যখন ছোট ছিলাম মা আমাকে মিথ্যে কথা বলতে নিষেধ করত। বলতো, তুই যখন মিথ্যে বলবি তখনই আমার বুকের ভিতরটা কেমন করবে আর আমি ঠিক টের পেয়ে যাব। খুব বিশ্বাস করতাম তখন কথাগুলো। সমীরদের সঙ্গে একদিন অনেকক্ষণ রাস্তা দিয়ে হেঁটেছিলাম। সেই প্রথমবার। ভয়ে ভালো করে কথা বলতে পারছিলাম না। সব সময় মনে হচ্ছিল কেউ দেখে ফেলবে আমায়। আমার বন্ধু সোহিনীদের বাড়িতে সরস্বতী পুজো হয়। ও জোর করে আমায় নিয়ে গিয়েছিল। বাবা মাকে রাজি করায় সমীরদা, সোহিনীর দাদা। এর আগে দু একবার স্কুলে দেখেছি সমীরদাকে। সোহিনীকে পৌঁছে দিতে গিয়েছিল। লম্বা, খুব স্মার্ট, কলেজে পড়ে। সেই সিনেমার চুমু খাওয়া লোকটার মতো। আমার মনে হয়েছিল আলাপ করতে না পারলে মরেই যাব। সোহিনী আলাপ করিয়ে দিল। দেখলাম কথা বলতে পারছি না। তারপর ওই পুজোর দিন সব গোলমাল হয়ে গেল। আমাকে বাড়িতে দিতে এসে সমীরদা গল্প করতে করতে অনেক রাস্তা ঘোরালো। যখন সমীরদা বলল, তুমি এত সুন্দর যে আমি তোমার প্রেমে পড়ে গেছি, তোমার আপত্তি আছে? আমার মনে হলো যে আমি পাগল হয়ে যাব। এই প্রথম এইসব কথা কেউ আমাকে বলল। আমরা ঠিক করে নিলাম কখন ফোনে কথা বলবো। সমীরদা বাড়িতে আসতে চেয়েছিল, আমি দিইনি। সেদিন বাড়িতে ফেরা মাত্র মা কুঁচকে ছিল। এতক্ষণ কোথায় ছিলি? ধক করে উঠেছিল বুকটা। সোহিনীদের বাড়িতে। তোর হাঁটু অবধি এত ধুলো কেন? কি জানি, বলে তাড়াতাড়ি বাথরুমে চলে গিয়েছিলাম। মনে হচ্ছিল মা আমার বুকের ভেতরটা দেখে ফেলেছে। সেই রাত্রে কিছুতেই ঘুম আসছিল না। সারাক্ষণ এপাশ ওপাশ করছিলাম। তাছাড়া আমার অন্য ভয় হচ্ছিল। মা বলে আমি নাকি ঘুমের ঘোরে কথা বলি। যদি আজ রাত্রে সেরকমভাবে সমীরদার কথা বলে ফেলি? হঠাৎ মা জিজ্ঞাসা করল, তোর কি হয়েছে? চমকে উঠে বললাম, কিছু না তো। মাত্র কয়েক হাত দূরে মা শুয়ে আছে। বুকে হাত দিলে হৃৎপিণ্ডটা টের পেয়ে যেত। ঘুমিয়ে পড়। সেদিন থেকে আমার মনে হতো মা যেন কেমন চোখে মাঝে মাঝে আমার দিকে তাকায়। হয়তো আমার ভুল, তবু অস্বস্তি হতো। না, তারপর থেকে আমি সোহিনীদের বাড়িতে আর যাইনি। সমীরদার সঙ্গে রাস্তায় হাঁটিনি। সেদিন সমীরদা আমাকে রেস্টুরেন্টে নিয়ে যেতে চেয়েছিল। আমার খুব ভয় করছিল বলে আমি যাইনি। তার চেয়ে টেলিফোনে কথা বলাই ভালো। ইদানিং সমীরদা প্রায়ই বলে বাইরে বেরোতে। ওদের কলেজের কাছে খুব ভালো রেস্টুরেন্ট আছে। সেখানে কেবিনে বসে অনেকক্ষণ কথা বলা যায়, কেউ দেখতে পাবে না। সঙ্গে সঙ্গে আমার সারা শরীরে কাঁটা দিয়ে ওঠে। আমি সেই সিনেমাটাকে চোখের সামনে দেখতে পাই। একটু আগে আকাশ থেকে একটা তারাকে ঝরে পড়তে দেখলাম। কমলা মাসি বলল, ওটা দেখা নাকি খুব খারাপ,
অমঙ্গল হয়। বাবা যে সেই গেছে আর কোনো খবর দেয়নি। মা কি রক্ত নিয়ে সুস্থ হয়নি? তাহলে বাবা আসছে না কেন? একটা টেলিফোনও তো করতে পারতো। আমার হাত পা ঠান্ডা হয়ে আসছে। যে আশঙ্কাটাকে সারা দিন ঢেকে ঢুকে রেখেছি তাকে যেন আর সামলানো যাচ্ছে না। সন্ধেবেলায় ভাই খুব কান্নাকাটি করেছে। আমাকে জড়িয়ে ধরে শুধু মায়ের কথা বলেছে। সবচেয়ে আশ্চর্যের কথা, ও আজ মাসির হাতে খেতেই চায়নি। আমি কোলে বসিয়ে খাইয়ে ঘুম পাড়িয়েছি। তাই দেখে মাসি বলেছে, আজ থেকে তুমি সত্যিকারের দিদি হলে, তোমার দায়িত্ব বেড়ে গেল। নিজেকে কেমন অন্যরকম লাগছে। মা যেভাবে ভাইকে খাওয়াতো, ঘুম পাড়াতো, আমি অবিকল সেই রকম করতে ও আরামে ঘুমিয়ে পড়ল। হঠাৎ মনে হচ্ছে আমি যেন ওর কাছে দিদি নই, কেমন করে মা হয়ে গেছি। মা যা যা করতো তাই যদি আমি করে যাই তাহলে ওর কোনো অসুবিধে হবে না। ক্রমশ এটাই মনের মধ্যে জুড়ে বসছে। আর তারপর থেকেই মনে হচ্ছে মাকে আমি ঠকিয়েছি। সমীরদার ব্যাপারটা আমি একদম চেপে গিয়েছি। মাকে কি বাবাও ঠকিয়েছে? সেই মহিলার সঙ্গে প্রেম টেম করা নিয়ে মা খুব কেঁদেছিল। আমি জানি মা বাবাকে খুব ভালোবাসতো। অ্যালবামের ছবিগুলো দেখলেই বোঝা যায়। কি অভিজ্ঞতায় মাকে এখন কাঁদতে হয় আমি সেটা জানি না। যদি জানতে পারতাম তাহলে আমি হয়তো ভবিষ্যতের মায়ের মতন কাঁদতাম না। হঠাৎ মনে হলো আমার এবং বাবার জন্যই আজ মায়ের শরীরে রক্ত দেওয়া হচ্ছে। ভাইটা এমন ভঙ্গিতে ঘুমোচ্ছে যে ওর বুকে লাগবে। ঠিক করে শুয়ে দিতে গিয়ে আমার হাত জড়িয়ে ধরল ও। ঠিক এই সময় অনেক দূরে আওয়াজটা শুনতে পেলাম। আমাদের বাড়ির সামনের ওই রাস্তা দিয়ে শব্দগুলো রোজ গঙ্গার দিকে চলে যায়। শব্দটা কানে যেতেই সমস্ত শরীর হিম হয়ে গেল আমার। মনে হলো নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে। কমলা মাসিকে চট করে উঠে দাঁড়াতে দেখলাম। হঠাৎ মনে হলো পৃথিবীটা কেমন ঘুরে ঘুরে যাচ্ছে। খুব চাপা, গম্ভীর এবং কান্না মেশানো হরিধ্বনিটা এগিয়ে আসছে। এক একটা শব্দ যায় চিৎকার করে শাসাতে শাসাতে। এটা মোটেই সেরকম নয়। কমলা মাসি পাশের জালনার ধারে ঝুঁকে পড়ে দেখার চেষ্টা করছে। হঠাৎ ঘুমের ঘোরে ভাই কেঁপে উঠতেই আমার কি হলো জানি না, আমি 2 হাত দিয়ে ভাইয়ের কান চেপে ধরলাম। না, ওকে এই শব্দ শুনতে দেব না। দাঁতে দাঁত চেপে আমি নিজেকে সামলাতে চেষ্টা করছিলাম। আচ্ছা, এই সময় এখানে থাকলে কি করত? ওরা কি মাকে নিয়ে আসছে? মা গো, ওরা কারা? বাবা হাসপাতাল থেকে ওদের কি করে জোগাড় করলো? আমাদের কোনো আত্মীয় তো কলকাতায় নেই। এখানে আমরা একা নাকি বাবার অফিসের লোকজন? সব শব্দটা এবার কাছে এসে গেছে। নিশ্চয়ই আমাদের বাড়ির সামনে এসে থামবে। আমি ভাইকে কখনো জাগতে দেব না। এমন সময় পাশের ঘরে টেলিফোনটা চিৎকার করে উঠল। নিশ্চয়ই কেউ খবর দিচ্ছে। কমলা মাসি আমাকে একবার দেখে ছুটে গেল ফোন ধরতে। শব্দটা আসছে। খুব আবছায়া দেখলাম কমলা মাসিকে। তোমার ফোন ভাই, সোহিনী করেছে। সোহিনী? সমস্ত শরীর নিরক্ত। আমার ভাইয়ের কান থেকে হাত সরিয়ে নিয়ে আমি কি টেলিফোন ধরতে যাব? আমি বলতে গেলাম আমি কথা বলবো না। সেই সময় যেন ঢেউয়ের মতন দুলতে দুলতে শব্দটা আমাদের বাড়ির সামনে দিয়ে চলে গেল। জানলায় দাঁড়িয়ে কমলা মাসিকে 2 হাত কপালে ঠেকিয়ে নমস্কার করতে দেখলাম। কোথাও যখন কোনো শব্দ নেই, কমলা মাসি বলল, উফ, বুকটা কেমন করে উঠেছিল। কি হলো? টেলিফোন ধরে রয়েছে তো?
কিভাবে আমি টেলিফোন পর্যন্ত হেঁটে এলাম জানি না। সোহিনী হাসল। কিরে, ঘুমোচ্ছিস? না। তোর বাবা মা বাড়িতে আছে? না। গুড, কথা বল। পরের মুহূর্তেই সমীরদার গলা পেলাম। কার সঙ্গে সারা বিকেল কথা বলছিলে? কতবার ডায়াল করলাম, লাইন পেলাম না। আর কেউ ফোন করে নাকি? মানে? আমার মনটা হঠাৎ থমকে গেল। আমার কোনো উত্তেজনা হচ্ছে না কেন? যা সুন্দরী মেয়ে, বলা যায় না। এই শোনো, আমি আর পারছি না। কাল বাইরে দেখা করতেই হবে। সমীরদার গলায় দাবির সুর। পারবো না, আমার মা হাসপাতালে গেছে। কেন? সমীরদাকে চিন্তিত শোনালো। ভালো লাগলো আমার। শরীর খারাপ। গুড, তাহলে ওই ঝিটাকে কোনো রকমে ম্যানেজ করে বাড়ি থেকে বের করে দাও কয়েক ঘন্টার জন্য। আমরা তোমার বাড়িতেই। বলে অদ্ভুত হাসল। কি, রাজি? কেন? তোমাকে হাম না খেতে পেলে আমি মরে যাব। সঙ্গে সঙ্গেই আমার শরীরটা কেমন করে উঠল। চোখের সামনে আমার মা দাঁড়িয়ে। হ্যাংলা এবং রাক্ষস কথাটা ভয়ঙ্কর হয়ে গেল আচমকা। আমার পালাবার যেন কোনো পথ নেই। রাক্ষসটা তেড়ে আসছে সমানে। কি করে জানি না মায়ের সেই কথাগুলো মনে করতে পারলাম। খুব গম্ভীর গলায় বললাম, আমি আপনার শরীরের চাহিদা মেটাতে পারবো না। দয়া করে আমাকে ফোন করবেন না। এটা কথাটা আমি উচ্চারণ করতে পারলাম না। আরে যাস শালা, কি হলো? সমীরদার গলাটাকে টিপে ধরলাম, টেলিফোন নামিয়ে। আমার গায়ে এখন ভীষণ জোর। মায়ের কাছ থেকে আমি অনেক কিছু শিখে গিয়েছি। মা যা যা করতো আমি সেইগুলো করতে পারবো না কেন? বরং মায়ের ভুলগুলো আমি যাতে না করি। এই সময় টেলিফোনটা আবার বাজলো। সমীরদা? একবার ভাবলাম ধরবো না, তারপর শক্ত হাতে রিসিভারটা তুললাম। খুকি, তোরা কেমন আছিস? বাবার গলা। ভালো আছি বাবা। মা কেমন আছে? এখনও জ্ঞান ফেরেনি। ডাক্তার বলছে কাল সকাল অবধি অপেক্ষা করতে হবে। আমি ভাবছি থেকে যাই কাল পর্যন্ত। তোরা একা থাকতে পারবি তো মা? তুমি কিচ্ছু চিন্তা করো না, আমি এখন অনেক বড় হয়ে গেছি বাবা। কথাগুলো বলতে যে কি তৃপ্তি লাগলো। শুনছিলেন সমরেশ মজুমদারের লেখা গল্প মাতৃকা। গল্পটি ভালো লাগলে অতি অবশ্যই আমাদের চ্যানেল দ্য শ্যাডো অডিওগ্রামকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আপনাদের জানা কোনো গল্প বা অভিজ্ঞতার কথা ডেসক্রিপশন বক্সে থাকা মেল আইডিতে পাঠাতে পারেন। আমরা সেই গল্প পাঠ করব আমাদের চ্যানেলে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নমস্কার।